প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। আইন শিক্ষার একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষানবিশ ও নবীন আইনজীবী এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক সহজ ও প্র্যাকটিক্যাল আলোচনা করা হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে আমরা ফৌজদারি কার্যবিধির তৃতীয় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি তৃতীয় এবং চতুর্থ অধ্যায়। তৃতীয় অধ্যায় অপরাধের বিচার করার ক্ষমতা ও শাস্তি প্রদানের এখতিয়ার এবং চতুর্থ অধ্যায় ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য প্রদানে বাধ্যবাধকতা ও কতিপয় অপরাধের সংবাদ প্রদানের বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির তৃতীয় অধ্যায়ে আমরা সেকশন 28 হতে সেকশন 36 পর্যন্ত আলোচনা করব। তৃতীয় অধ্যায়কে আমরা তিন ভাগে ভাগ করে আলোচনা করব। সেকশন 28, 29 এবং 29C এই তিন ধারায় আদালতের অপরাধ বিচার করার ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেকশন 31, 32, 33, 35 এবং 35A দ্বারায় আদালত যে শাস্তি দিতে পারেন তার আলোচনা করা হয়েছে এবং সেকশন 36-এ ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেকশন 28 দণ্ডবিধির অপরাধ। দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধসমূহের বিচার করবেন হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত এবং দ্বিতীয় তফসিলের 8ম কলামে উল্লেখিত আদালত। অর্থাৎ আমরা এই দ্বারা দেখতে পাই যে তিন ধরনের আদালত দণ্ডবিধির অপরাধ বিচার করতে পারেন, যেমন হাইকোর্ট বিভাগ, কোর্ট অফ সেশনস এবং ম্যাজিস্ট্রেট কোর্ট। সেকশন 29 অন্যান্য আইন মোতাবেক অপরাধ। বিশেষ আইনে উল্লেখিত অপরাধের বিচার বিশেষ আইনের অধীনে গঠিত আদালতে হবে। যেমন দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 এর সেকশন 26 অনুযায়ী অপরাধ বিচারের ক্ষেত্রে কোর্ট অফ সেশনস স্পেশাল ট্রাইব্যুনাল হিসাবে গণ্য হন। যে ক্ষেত্রে এইরূপ আদালতের উল্লেখ থাকে না, সেক্ষেত্রে দ্বিতীয় তফসিলের 8ম কলামে উল্লেখিত আদালতে অপরাধের বিচার হবে। সেকশন 29C যে অপরাধসমূহ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়। সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ড ছাড়া অন্য সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ও 10 বছরের অধিক কারাদণ্ড ছাড়া অন্য সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। অর্থাৎ এই দ্বারাই ম্যাজিস্ট্রেটগণকে মামলা বিচার করার বিশেষ ক্ষমতা অর্পণ করা হয়েছে। এমসিকিউ পরীক্ষার্থীরা এই দ্বারা একটি বিষয় লক্ষণীয়, এখানে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করতে হবে। প্রথমে পরামর্শ করার পর যদি হাইকোর্ট বিভাগ অনুমতি প্রদান করেন, তবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সাথে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই দ্বারায় ম্যাজিস্ট্রেটগণ শুধুমাত্র মামলা বিচার করতে পারেন, এই দ্বারায় মামলা শাস্তি প্রদান করতে পারেন না। সেকশন 29C অনুযায়ী ম্যাজিস্ট্রেটগণ বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে যে সকল মামলার বিচার করতে পারেন, সে সকল মামলায় কি পরিমাণ দণ্ড দিতে পারেন তা আমরা সামনে আলোচনা করব। দণ্ড প্রদান করার ক্ষমতা। বিভিন্ন শ্রেণীর আদালত যে দণ্ড দিতে পারেন তা সেকশন 31, 32, 33A, 35 এবং 35A দ্বারা উল্লেখ করা হয়েছে। শিক্ষানবিশ আইনজীবী এবং এমসিকিউ পরীক্ষার্থীদেরকে অবশ্যই এই ধারাগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে। সেকশন 31 হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ কর্তৃক প্রদত্ত দণ্ডসমূহ। 1. হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো প্রকার দণ্ড দিতে পারেন। 2. দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড প্রদান করতে পারেন, তবে এইরূপ কোনো জজ মৃত্যুদণ্ড প্রদান করলে তা হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। অর্থাৎ দায়রা জজ কিংবা অতিরিক্ত দায়রা জজ যদি কোনো আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন, তবে এই দণ্ড কার্যকর করতে হলে হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে, যেটাকে আইনের ভাষায় রেফারেন্স বলা হয়। 3. যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড অথবা 10 বৎসরের অধিক কারাদণ্ড ছাড়া আইনে অনুমোদিত যে কোনো প্রকার দণ্ড প্রদান করতে পারেন। অর্থাৎ যুগ্ম দায়রা জজ 10 বৎসর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্রদান করতে পারেন। সেকশন 32 ম্যাজিস্ট্রেটগণ যে দণ্ড দিতে পারেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিঃসঙ্গ অবরোধ সহ 5 বৎসর পর্যন্ত কারাদণ্ড ও 10,000 টাকা পর্যন্ত জরিমানা। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিঃসঙ্গ অবরোধ সহ 3 বছর পর্যন্ত কারাদণ্ড, 5,000 টাকা পর্যন্ত জরিমানা। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর পর্যন্ত কারাদণ্ড, 2,000 টাকা পর্যন্ত জরিমানা। আমরা সংক্ষেপে এইভাবে বলতে পারি 5 বছর 10,000, 3 বছর 5,000, 2 বছর 2,000। এখানে একটা বিষয় লক্ষণীয়, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ একটি বিশেষ দণ্ড দিতে পারেন,
সেটা হচ্ছে নিঃসঙ্গ অবরোধ বা সলিটারি কনফাইনমেন্ট। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে সলিটারি কনফাইনমেন্টে প্রেরণ করতে পারেন না। সেকশন 33A কতিপয় ম্যাজিস্ট্রেটের উচ্চতর ক্ষমতা। সেকশন 29C বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বৎসরের অধিক কারাদণ্ড ছাড়া আইনে অনুমোদিত যে কোনো দণ্ড প্রদান করতে পারেন। অর্থাৎ সেকশন 29C বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত বিচারক যে সকল বিশেষ মামলার বিচার করতে পারেন সেই সকল মামলার শাস্তি ওনারা সর্বোচ্চ 7 বৎসর পর্যন্ত প্রদান করতে পারেন। আমরা জানি যে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 5 বৎসর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারেন, কিন্তু সেকশন 29C অনুযায়ী ওনারা মৃত্যুদণ্ড ব্যতীত অন্য সকল অপরাধের বিচার করার ক্ষমতা লাভ করায় ওনারা এই ধারা অনুযায়ী 7 বৎসর পর্যন্ত সর্বোচ্চ শাস্তি প্রদান করতে পারেন। আমরা পূর্ববর্তী ধারায় আলোচনা করে আসছি যে সেকশন 29C অনুযায়ী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড ছাড়া অন্য সকল অপরাধের বিচার করতে পারেন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 10 বৎসরের অধিক কারাদণ্ড ছাড়া অন্য সকল অপরাধের বিচার করতে পারেন। এই সকল মামলা বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সেকশন 33A অনুযায়ী সর্বোচ্চ সাজা 7 বৎসর প্রদান করতে পারেন। অর্থাৎ সেকশন 29C তে বিচার করার এখতিয়ার দেওয়া হয়েছে এবং সেকশন 33A তে শাস্তি প্রদানের এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেকশন 35 একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি প্রদান করা যায়। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি একই বিচারে 2 বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হন সেক্ষেত্রে দণ্ডবিধির ধারা 71 এর আলোকে উক্ত ভিন্ন ভিন্ন অপরাধের জন্য নির্ধারিত শাস্তি প্রদান করতে পারে। এইরূপ শাস্তি কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হলে আদালত একসাথে চলিবে মর্মে নির্দেশ প্রদান না করলে আদালতের নির্দেশনা অনুযায়ী একটির পর অন্যটি চলবে। 2 আদালত শুধুমাত্র একটি অপরাধের জন্য যে শাস্তি প্রদান করতে পারেন তার চাইতে একাধিক দণ্ড পরপর চলার ক্ষেত্রে মোট শাস্তির পরিমাণ বেশি হলে শুধুমাত্র এই কারণে অপরাধীকে বিচারের জন্য উচ্চতর আদালতে পাঠাতে হবে না। এই দ্বারা কিছু শর্ত আলোচনা করা হয়েছে। কোনো অবস্থাতেই উক্ত ব্যক্তিকে 14 বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত করা যাবে না। কোনো ম্যাজিস্ট্রেট তার সাধারণ এখতিয়ারের দ্বিগুণ শাস্তি প্রদান করতে পারবেন না। আপিলের উদ্দেশ্যে একই বিচারে ভিন্ন ধারায় প্রদত্ত শাস্তিকে মোট একটি দণ্ড মর্মে ধরতে হবে। অর্থাৎ একটি মামলায় কোনো আসামি দণ্ডবিধির 323, 324 ও 379 ধারা দোষী সাব্যস্ত হলে তার ক্ষেত্রে শাস্তির মেয়াদ ও পরিমাণ কিরূপ হবে। এই ক্ষেত্রে আদালত তাকে দণ্ডবিধির 323 ধারায় 1 বছর, 324 ধারায় 3 বছর এবং 379 ধারায় 3 বছর মোট 7 বছর পর্যন্ত সাজা প্রদান করতে পারেন। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেকশন 32 অনুযায়ী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর পর্যন্ত, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর পর্যন্ত এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারেন এবং সেকশন 29C অনুযায়ী বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ 7 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারেন। কিন্তু এখানে একই বিচারে ভিন্ন ভিন্ন অপরাধের ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছর পর্যন্ত দণ্ড প্রদান করতে পারেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম শর্তে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই উক্ত ব্যক্তিকে 14 বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত করা যাবে না। অর্থাৎ বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যদি হন তাহলে তিনি সর্বোচ্চ সাজা প্রদান করতে পারেন সেকশন 29C এর বিচার করার ক্ষেত্রে 7 বছর। এই ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেটের এখতিয়ারের দ্বিগুণ হচ্ছে 14 বছর এবং বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ছাড়া প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দণ্ড প্রদান করতে পারেন 5 বছর। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এখতিয়ারের দ্বিগুণ হচ্ছে 10 বছর। অর্থাৎ বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হলে উনি সর্বোচ্চ দিতে পারবেন 14 বছর এবং বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট না হলে উনি যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হন তাহলে সর্বোচ্চ সাজা দিতে পারবেন 10 বছর। উনি যদি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হন তাহলে সর্বোচ্চ সাজা দিতে পারবেন 6 বছর এবং উনি যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হন তাহলে সর্বোচ্চ সাজা দিতে পারবেন 4 বছর। এখানে একটি বিষয় লক্ষণীয়, যদি ম্যাজিস্ট্রেট সাজা প্রদানকালে যদি তার রায়ে উল্লেখ না করেন তাহলে একটির পর অন্যটি সাজা চলবে। অর্থাৎ একজন আসামিকে যদি 7 বছর কারাদণ্ড প্রদান করা হয় তাহলে তার প্রথম সাজার মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় সাজার মেয়াদ শুরু হবে, দ্বিতীয় সাজার মেয়াদ শেষ হওয়ার পর তার তৃতীয় সাজার মেয়াদ শুরু হবে। এইভাবে সে একসাথে 7 বছর পর্যন্ত অথবা
14 বা 10 বছর যেটাই বলি আমরা, সে এইভাবে সাজা ভোগ করবে। আবার যদি ম্যাজিস্ট্রেট তার রায়ে উল্লেখ করেন যে সবগুলো সাজা একসাথে কার্যকর হবে, তাহলে তার যদি একটি অপরাধের জন্য 3 বছর সর্বোচ্চ সাজা হয়, তাহলে এই 3 বছরের মধ্যেই তার সর্বোচ্চ সাজা মেয়াদ শেষ হবে। এই সেকশন থেকে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। আমরা একটি উদাহরণে বলেছিলাম, যেমন দণ্ডবিধির 323, 324 ও 379 দ্বারায় দোষী সাব্যস্ত করে যদি তাকে সর্বোচ্চ 7 বৎসর দণ্ড প্রদান করা হয়। যেমন দণ্ডবিধির 323 দ্বারায় 1 বৎসর, 324 দ্বারায় 3 বছর এবং 379 দ্বারায় 3 বছর করে মোট 7 বছর পর্যন্ত যদি ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন এবং তার রায়ে যদি উল্লেখ না করেন, কোনো কিছু যদি উল্লেখ না করেন, তাহলে প্রথমে সে 323-এর জন্য 1 বছর সাজা ভোগ করবে, তারপরে 1 বছর পর সে 324 ধারার জন্য 3 বছর সাজা ভোগ করবে এবং এই 3 বছর পর সে 379-এর জন্য আরো 3 বছর সাজা ভোগ করবে। অর্থাৎ সে মোট 7 বছর হাজতবাসে থাকতে হবে। আবার ম্যাজিস্ট্রেট যদি তার রায়ে উল্লেখ করে দেন যে সবগুলো দণ্ড একসাথে চলবে, তাহলে এখানে আমরা দেখতে পাই যে 379 ধারায় সর্বোচ্চ সাজা হচ্ছে 3 বছর। এই 3 বছর সাজার সাথে তার অপর 3 এবং 1 এই সাজাগুলো যোগ হয়ে একসাথে সে দণ্ড ভোগ করে, অর্থাৎ 3 বছর পর তার কারাদণ্ডের মেয়াদ শেষ হবে। সেকশন 35A, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে সেক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। শুধুমাত্র মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধের ক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি পূর্বে জেল হাজতে থাকে, তাহলে তার সাজার মেয়াদ হতে পূর্বের দণ্ড বাদ যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিচারে দণ্ডবিধির 379 দ্বারায় 3 বছরের জন্য সাজাপ্রাপ্ত হয় এবং এই ব্যক্তি যদি বিচারের সময় 6 মাস জেল হাজতে থাকে, তাহলে তার সাজার মেয়াদ 3 বছর হতে 6 মাস বাদ যাবে। সেকশন 36, ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা। সকল জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের উপর ফৌজদারি কার্যবিধির 3য় তফসিলে উল্লেখিত অর্পিত ক্ষমতা থাকবে। এই ক্ষমতা তাদের সাধারণ ক্ষমতা হিসাবে অবহিত হবে। তৃতীয় অধ্যায়ে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। আমরা এখন ফৌজদারি কার্যবিধির 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধির 4র্থ অধ্যায়ে আমরা মাত্র 2টি সেকশন নিয়ে আলোচনা করব। সেকশন 42, জনসাধারণ যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করবেন। কোন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল বা নির্বাহী যাই হোক, ব্যক্তিগতভাবে সাহায্য চাইলে প্রত্যেক ব্যক্তি তাকে সাহায্য করতে বাধ্য থাকবেন। কোন ব্যক্তিকে গ্রেফতারের জন্য জুডিশিয়াল বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার ক্ষমতাপ্রাপ্ত হয়ে অন্য কোনো ব্যক্তির নিকট সাহায্য চাইলে উক্ত ব্যক্তি তাকে সাহায্য করতে বাধ্য। সেকশন 45, গ্রাম প্রধান, হিসাবরক্ষক, জমির মালিক ও অন্যান্য কতিপয় ব্যক্তি নির্দিষ্ট কিছু বিষয়ে সংবাদ প্রদান করতে বাধ্য। প্রত্যেক গ্রামের গ্রাম প্রধান, হিসাবরক্ষক, গ্রামের চৌকিদার, গ্রাম পুলিশ, জমির মালিক অথবা দখলকার ব্যক্তি নির্দিষ্ট কিছু বিষয়ে নিকটস্থ স্থানে সংবাদ প্রদান করতে হবে। 1, গ্রামের চুরাই মালের কোন দুর্দান্ত প্রকৃতির ক্রেতা বা বিক্রেতার স্থায়ী বা অস্থায়ী বাসস্থান, গ্রামের ভিতর দিয়ে যাতায়াতকারী কোনো ব্যক্তি যাকে তিনি ঠগ, ডাকাত, পলাতক, আসামি বা ঘোষিত অপরাধী মর্মে অবগত আছেন অথবা তাকে এই ধরনের ব্যক্তি মর্মে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। 3, গ্রামে বা গ্রামের নিকটস্থ কোন স্থানে জামিন অযোগ্য ধারার অপরাধ অথবা দণ্ডবিধির বেআইনি সমাবেশ সংক্রান্ত কোন অপরাধ সংগঠনের সম্ভাবনা রয়েছে, এইরকম সংবাদ। 4, গ্রামে বা গ্রামের নিকটস্থ কোন স্থানে আকস্মিক বা অস্বাভাবিকভাবে মৃত্যু বা সন্দেহজনক পরিস্থিতিতে কোনো মৃত্যু বা গ্রামে বা গ্রামের নিকটস্থ স্থানে কোনো লাশ বা কোনো লাশের অংশবিশেষ যদি আবিষ্কার করা হয়, যার কারণে যৌক্তিকভাবে সন্দেহ করা যেতে পারে যে উক্ত মৃত ব্যক্তির সাথে জামিন অযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে। 5, এমন কোনো বিষয় যা শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, ব্যক্তি বা সম্পত্তির নিরাপত্তার ব্যাঘাত সৃষ্টি করতে পারে, যা সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেট সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে তাকে তথ্য প্রদানের নির্দেশ প্রদান করেছেন। এই দ্বারা গ্রাম বলতে গ্রামের জমিকে বোঝায়। আমরা দেখলাম সেকশন 42-তে জনসাধারণ কিছু বিষয়ে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সহযোগিতা প্রদান করবেন এবং সেকশন 45-এ জনসাধারণ নির্দিষ্ট কিছু অপরাধের সংবাদ অবশ্যই নিকটস্থ স্থানে প্রদান করবেন। এই সেকশন 42 এবং সেকশন 45 হতে এমসিকিউ অনেক সময় প্রশ্ন আসে, সেজন্য শিক্ষানবিশ, আইনজীবী এবং এমসিকিউ পরীক্ষার্থীদেরকে অবশ্যই এই ধারাগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। আমাদের আজকের আলোচনা এখন পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।